নমস্কার বন্ধুরা, আপনারা জানেন অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বেরিয়ে গেছে। তাই অন্নপূর্ণা ভান্ডারের বাংলা ফর্মের একটি লাইভ ডেমো আপনাদের দেখাতে যাচ্ছি। প্রায় ১৩ পাতার বড় এই ফর্মটি আপনাদের ফিল আপ করে আমি এখন দেখাতে চলেছি। তার আগে আমি একটি ছোট পরিবারের ডেমো নিয়েছি এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এই পরিবারের HOF রমেশ, পরিবারের স্ত্রী সোমা এবং তার পুত্র রতনকে আমরা বেছে নিয়েছি। ফর্মটি ফিল আপ করার জন্য আমরা এই ছোট পরিবারটার সাহায্য নেব। যেহেতু সদস্য সংখ্যা এখানে ৩ জন, সেই হিসাবেই আমরা ফর্মটি ফিল আপ করতে চলেছি। তাই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি ইনফরমেটিভ হলে সাবস্ক্রাইব করবেন। চলুন এবার ফর্মটি ফিল আপ করে নেওয়া যাক। পরিবারের প্রধানের নাম অর্থাৎ HOF, এখানে যেহেতু আমরা রমেশকে বেছে নিয়েছি, আপনারা আপনাদের পরিবারের প্রধানের নাম লিখে নেবেন। আধার কার্ডে যে নাম আছে খেয়াল রাখবেন সেই নামই দিতে হবে, যেন কোনো ভুল না হয়। এবং এখানে HOF এর জন্ম তারিখ অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি রমেশের জন্ম তারিখ এখানে বসিয়ে দেবেন। এখানে জন্মের দিন, মাস এবং বছর আপনারা ফিল আপ করে দেবেন। প্রধানের লিঙ্গ অর্থাৎ আপনাদের পরিবারের প্রধান, এক্ষেত্রে যেহেতু রমেশ সে একজন পুরুষ, তাই আমি পুরুষে টিক দিলাম। পরিবারের প্রধানের আধার নম্বর অর্থাৎ এখানে রমেশের আধার নম্বরের কথা বলা হয়েছে, আপনারা আধার নম্বর তার বসিয়ে দেবেন। এবং ডিজিটাল রেশন কার্ড যদি পরিবারের থাকে তবে সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এবং পরিবারের সদস্য সংখ্যা, যতজন সদস্য আছে শুধুমাত্র সংখ্যার দ্বারা বিবরণ করবেন। এখানে যেহেতু সদস্য সংখ্যা ৩ জন, তাই আমি এখানে ৩ দিলাম। ফর্মটি ফিল আপ করার সময় সকল সংখ্যাগুলি, সকল অক্ষর ইংলিশে রাখার চেষ্টা করবেন, কারণ ডাটা এন্ট্রির সময় নইলে তাদের ভুল হয়ে যেতে পারে। তাই ইংলিশে ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করবেন। এবার ঠিকানা জায়গাটি ফিল আপ করতে আপনারা আপনাদের স্থায়ী ঠিকানা অর্থাৎ আধার কার্ডে যে ঠিকানাটি দেওয়া আছে সেই ঠিকানাটা এখানে ব্যবহার করবেন। এবং যোগাযোগ নম্বর, আপনাদের মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দেবেন। খেয়াল রাখবেন বিশেষত পরিবারের প্রধানের সেই নম্বরটাই দেবেন যেটি আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে। এবার এই স্থানটি ফিল আপ করে নেওয়ার জন্য আপনাদের পরিবারের HOF এর নাম রমেশ, আমার অনুযায়ী রমেশের নাম আমি লিখে নেব। এবং সে যেহেতু একজন পুরুষ হয় সে অ্যাপ্লিকেবল নয়, তাই এখানে টিকচিহ্ন দেব না। সদস্য ১-এ তার স্ত্রীর নামটা লিখে নিতে হবে এবং তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক অর্থাৎ HOF রমেশের সাথে তার সম্পর্ক ওয়াইফ হিসেবে ফিল আপ করে নেব। এবং তার আধার নম্বর দিতে হবে এবং সে অন্নপূর্ণা যোজনায় আবেদন করছে, তাই তার হ্যাঁ টিকচিহ্ন দিতে হবে। তো সদস্য ২-এ এখানে রমেশের পুত্র অর্থাৎ রতনের নামটা লিখে নেব, তার জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক অর্থাৎ তার পুত্র অর্থাৎ সন লিখে নেব এবং তার আধার নম্বর দেব। এবং সে যেহেতু অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লিকেবল নয়, তাই এই ঘরটিতে টিকচিহ্ন দেব না। এবং এরপর আপনাদের সদস্য অনুযায়ী আপনারা সদস্য ৩, সদস্য ৪, সদস্য ৫ ঘরগুলি ফিল আপ করবেন এবং তারা অ্যাপ্লিকেবল হলে হ্যাঁ, অথবা যদি না হয় তবে এই ঘরগুলি ফাঁকা রেখে দেবেন সম্পূর্ণ। এরপর আমরা ১০ নম্বর ঘরটি ফিল আপ করে নেওয়ার জন্য এখানে HOF অর্থাৎ হেড অফ দ্য প্রধান রতনের ব্যাংকের নাম, তার অ্যাকাউন্ট নম্বর এবং ব্যাংকের IFSC কোড দিতে হবে। মনে রাখবেন ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকা বাধ্যতামূলক। এর DBT লিঙ্ক সকল সদস্যের সঙ্গে থাকতেই হবে, নইলে কোনো রকম সরকারি সুবিধা তারা পাবে না। এরপর সদস্য ১ অর্থাৎ তার স্ত্রীর ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড দিতে হবে। এবং সদস্য ২ অর্থাৎ তার পুত্র রতনের ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড দিতে হবে। এবার আপনাদের এটা বলে রাখি, আপনারা উপরে যেরকম সদস্য সংখ্যা সাজাবেন নিচের ঘরগুলোতেও ঠিক পরপরই আপনাদের ফিল আপ করতে হবে। এরপর পরের ঘরটি ফিল আপ করার জন্য ১১ নম্বর ঘরে এপিক, HOF এর এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের যে নম্বর থাকে সেই নম্বরটি আপনাদের দিতে হবে। এবং তার বিধানসভা অংশ ক্ষেত্র নম্বর আপনারা সকলেই এই নম্বরটি বসিয়ে নেবেন। সদস্য ১-এর ক্ষেত্রেও আপনারা তার স্ত্রী অর্থাৎ আপনাদের মতো বসিয়ে নেবেন। এবং সদস্য ২-এ তার পুত্র যদি ভোটার কার্ড হয়ে থাকে তো ভোট দিতে অ্যাপ্লিকেবল হয় তবে আপনারা বসিয়ে নেবেন, নইলে কোনো রকম প্রয়োজন নাই, ফাঁকা রেখে দেবেন। এর পরের ঘরটি অর্থাৎ বিভাগ ঘরটি ফিল আপ করে নেওয়ার জন্য কোনো উপজাতির অন্তর্ভুক্ত হন, কোনোভাবে সংরক্ষণের আওতায় আসেন তবে আপনারা এখানে SC হলে SC, ST হলে ST এবং OBC হলে এই OBCর ঘরগুলিতে টিকচিহ্ন দেবেন। এবং আপনারা যদি কোনো রকম ঘরগুলিতে টিকচিহ্ন না দেন অর্থাৎ আপনারা যদি এগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না হন, আপনারা অসংরক্ষিত অর্থাৎ UR জেনারেল ঘরে টিকচিহ্ন দেবেন। এর সাথে
আপনাদের কাস্ট সার্টিফিকেটের জেরক্স জমা দিতে হবে। এরপর রেশন কার্ড যুক্ত ঘরটি ফিল আপ করে নেওয়া যাক। আপনাদের কি ডিজিটাল রেশন কার্ড যদি থাকে আপনারা হ্যাঁ দেবেন, নতুবা না ঘরটিতে ফিল আপ করবেন। আপনাদের সহকার যাদের রেশন কার্ড আছে তাদের রেশন কার্ডের মধ্যে দেখবেন রেশন কার্ডের বিভাগটি লেখা আছে, যে প্রকারের রেশন কার্ড হবে আপনারা সেই ঘরটিতে টিক চিহ্ন দেবেন। এবং পরিবার থেকে যদি আপনারা নিয়মিতভাবে রেশন তুলে থাকেন তবে আপনারা হ্যাঁ ঘরটিতে দাগ দেবেন, নতুবা না ঘরটিতে টিক দেবেন। এরপর সম্পদ, আপনাদের যদি 3 বা তার বেশি পাকা ঘর থেকে থাকে তবে আপনারা হ্যাঁতে দাগ দেবেন, নতুবা নাতে দাগ দেবেন। পরিবারের জমির মালিকানা, আপনারা যদি জমির মালিক হয়ে থাকেন অর্থাৎ আপনাদের যদি কোনো রকম জমি থেকে থাকে আপনারা হ্যাঁতে টিক দেবেন, নতুবা নাতে টিক দেবেন। এবার আপনাদের বলে রাখি, আপনারা জমা দিতে যাওয়ার সময় ফর্মটি তার সঙ্গে জমির যে পর্চা থাকে সেই পর্চাতেও আপনারা জেরক্স করে তা জমা দেবেন, নতুবা না থাকলে তার দেওয়ার কোনো প্রয়োজন নাই। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ বা পর্চাতে দেখবেন লেখা থাকে জমির পরিমাণ, অর্থাৎ এখানে HOF এর শুধু জমির নয়, পরিবারের সকল সদস্যের জমির যে পরিমাণ তা যা হয়ে থাকবে তা আপনারা এখানে ফিল আপ করে দেবেন। ওর যানবাহন, আপনাদের যদি বাড়িতে কোনো প্রাইভেট যানবাহন থেকে থাকে অর্থাৎ 4 চাকার কথা বলা হয়েছে, বাইক থাকলে তা আপনাদের ফিল আপ করতে হবে না, আপনারা ফাঁকা রেখে দেবেন অথবা নাতে দাগ দিয়ে দেবেন। যদি 4 চাকা থেকে থাকে তাহলে আপনারা হ্যাঁতে দাগ দেবেন। আর গাড়ির যতগুলো গাড়ি আছে তার সংখ্যা উল্লেখ করবেন, এবার গাড়ির রেজিস্ট্রেশন নম্বরটি বসিয়ে দেবেন। যদি না থাকে এই ঘরটিতে না দাগ দেবেন অথবা ফাঁকা রেখে দেবেন। পরিবারের সদস্যের স্বাস্থ্য বিমা, আপনারা যদি কোনো রকম সরকারি অথবা বেসরকারি স্বাস্থ্য বিমার আওতায় থেকে থাকেন তাহলে আপনারা হ্যাঁ ঘরটিতে দাগ দেবেন, নতুবা না ঘরটিতে টিক চিহ্ন দেবেন। আপনাদের বলে রাখি যে আপনারা এখনও সরকারি স্বাস্থ্য বিমা হিসেবে যাদের যাদের স্বাস্থ্যসাথী আছে তারা এখনও স্বাস্থ্যসাথী কার্ড থেকে স্বাস্থ্য বিমার সুবিধা পেয়ে আছেন, তাই আপনাদের এখানে স্বাস্থ্যসাথী নামটি উল্লেখ করতে হবে এবং তার অঙ্ক আপনারা জানেন 5 লাখ হয়ে থাকে, এখানে 5 লাখ বিবরণ করবেন এবং সরকারি ঘরটিতে টিক চিহ্ন দেবেন। এবং বেসরকারি যদি কোনো পেয়ে থাকেন তবে তার নাম উল্লেখ করবেন এবং তার অঙ্কটি উল্লেখ করে বেসরকারি ঘরে টিক চিহ্ন দেবেন, নতুবা সরকারি। এবার এই স্বাস্থ্যসাথী কার্ডেতে যতজন সদস্যের নাম আছে, এখানে যেহেতু আমি ডেমো হিসাবে 3টে সদস্যের নাম নিয়েছি, 3টে সদস্যতে একইভাবে সরকারিতে টিক চিহ্ন দিয়ে আমাদের এখানে বিবরণের 5 লাখটি লিখে নিতে হবে। এর পরের ঘরটি ফিল আপ করায় আয় এবং পেশা। এবার আপনারা যদি কোনোভাবে ট্যাক্স প্রদান করে থাকেন অর্থাৎ ট্যাক্সের আওতায় থেকে থাকে, অর্থাৎ ইনকাম ট্যাক্স অথবা অন্য কোনোভাবে ট্যাক্স প্রদান করেন তবে আপনাদের হ্যাঁতে টিক চিহ্ন দিতে হবে, নতুবা অধিকাংশ ক্ষেত্রেই না ঘরটিতে টিক চিহ্ন দেবেন। এবার পরিবারের সদস্যের প্যান কার্ড, এবার আপনার যদি প্যান কার্ড, খেয়াল রাখবেন এখানে প্যান কার্ড থাকা বাধ্যতামূলক নয়, প্যান কার্ড যদি থেকে থাকে তবেই এই ঘরগুলিতে ফিল আপ করবেন। যদি প্যান নম্বর থাকে তবে হ্যাঁটিতে টিক চিহ্ন দেবেন এবং HOF এর নাম লিখবেন, এখানে তার প্যান নম্বর দেবেন। সদস্য 1 অর্থাৎ তার স্ত্রীর নাম লিখবেন এবং তার প্যান নম্বর দেবেন। পর সদস্য 2 এবং তার পুত্র যদি প্যান থাকে তবে প্যান তার নাম্বার লিখবেন এবং প্যান নম্বর লিখবেন। যদি প্যান না থাকে তবে প্যান নম্বরের ঘরগুলিতে আপনারা এনে বসাবেন, নতুবা নো প্যান বলে লিখে দেবেন। এবার কর্মসংস্থানের ঘরটি ফিল আপ করার জন্য পরিবারের প্রধান অর্থাৎ HOF এখানে সরকারি চাকরি করে কিংবা বেসরকারি চাকরি যাই করুক না কেন আপনাদের সেই ঘরগুলিতে টিক চিহ্ন দিতে হবে। যদি কোনো রকম সরকারি চাকরি না করে থাকে অথবা বেসরকারি চাকরি না করে থাকে, পার্ট টাইমার হলে পার্ট টাইমারের ঘরে টিক চিহ্ন দেবেন অথবা পরিযায়ী শ্রমিক হলে পরিযায়ী ঘরের টিক চিহ্ন দেবেন এবং বেকার যদি হয় বেকারের ঘরে, নতুবা কোনো ঘরোয়া কাজ কোনো কুটির শিল্পের সাথে যুক্ত থাকলে আপনারা অন্যান্য ঘরে টিক চিহ্ন দিতে পারেন। এরপরে সদস্যের ক্ষেত্রেও যদি বেকার হয়ে থাকে বেকারের ঘরে কিংবা অন্যান্য ঘরে আপনারা অ্যাপ্লিকেবল অনুযায়ী আপনারা ফর্মে টিক চিহ্ন দেবেন। সদস্য 2 এর ক্ষেত্রে সকল সদস্যের ক্ষেত্রে একই। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্কের সদস্যের সংখ্যা, আপনাদের শিক্ষিত সদস্য অর্থাৎ আমি এখানে ডেমো অনুযায়ী 3 জনকে শিক্ষিত হিসেবে গণ্য করে নিচ্ছি। অশিক্ষিত যদি কেউ থেকে থাকে আপনারা সেই ঘরে যতজন অশিক্ষিত আছে সেই সংখ্যায় উল্লেখ করবেন। এবং পরিবারের প্রধান এখানে অর্থাৎ রমেশ, সে যে শিক্ষিত হিসেবে আমি গণ্য করেছি তাই আমি শিক্ষিতর ঘরে টিক চিহ্ন দেবো। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যদি সে মাধ্যমিক পাস হয়ে থাকে মাধ্যমিক পাস
এমপি অথবা এইচএস হলে এইচএস হিসেবে আপনারা লিখে দেবেন, কিংবা যদি কোনো ডিগ্রি থেকে থাকে সেই ডিগ্রির নাম আপনারা উল্লেখ করে দেবেন। সদস্য 1-এর ক্ষেত্রে এবং 2-এর ক্ষেত্রে সকল ক্ষেত্রে একই হিসেবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। এরপর 5 নম্বর ঘরটি ফিল আপ করার জন্য যদি আপনাদের বা পরিবারের কোনো সদস্য কোনো পঞ্চায়েত অথবা মন্ত্রীর অথবা বিধায়ক পদের সঙ্গে যুক্ত থাকে, আপনারা হ্যাঁ ঘরটিতে টিক চিহ্ন দেবেন, নতুবা না ঘরটিতে টিক চিহ্ন দিয়ে আপনারা পরের ঘরটি ফিল আপ করবেন। এবং হ্যাঁ হলে আপনারা এখানে তার সদস্য নম্বরটি লিখে দেবেন। এরপরে 6 নম্বর ঘরটিতে কোনো সদস্য সরকারি পেনশনভোগী যদি হয়, সেই সদস্যের পেনশনভোগী হলে আপনারা হ্যাঁ ঘরটিতে টিক চিহ্ন দিয়ে তার সদস্য নম্বরটি এখানে বসিয়ে দেবেন, নতুবা না ঘরটিতে টিক চিহ্ন দিয়ে। 7 নম্বর ঘরটি ফিল আপ করার জন্য জিএসটির আওতায় যদি কোনো সদস্য যুক্ত থাকে, তাহলে আপনারা হ্যাঁ ঘরটিতে টিক চিহ্ন দেবেন। যদি হ্যাঁ ঘরে টিক চিহ্ন দেন, সেই জিএসটি নম্বরটি আপনাদের এখানে ফিল আপ করে দিতে হবে, নতুবা না ঘরটিতে টিক চিহ্ন দেবেন। এরপরে পরিবারের মোট বার্ষিক আয়, অর্থাৎ আপনাদের পরিবারে যত বার্ষিক ইনকাম হবে তা আপনারা এখানে সংখ্যায় লিখে দেবেন। যেমন আমি ডেমো হিসেবে এখানে 72,000 টাকা লিখে দিচ্ছি। এরপর আপনারা যদি সিএ করে থাকেন কোনোভাবে, তবে আপনারা এই সিএ ঘরটিতে ফিল আপ করবেন। অধিকাংশ ক্ষেত্রে এই সিএতে অ্যাপ্লিকেবল হবে না বেশিরভাগ মানুষ, তাই সিএতে অ্যাপ্লিকেবল না হলে এই ঘরটিতে আপনারা সম্পূর্ণ ফাঁকা রেখে দেবেন, কোনো রকম হাত দেওয়ার প্রয়োজন নয়। এরপর অন্যান্য ক্রেডিট হিসেবে যদি আপনারা কোনো রকম এখানে কিষাণ ক্রেডিট কিংবা শিল্পী ক্রেডিট কার্ডের এবং মৎস্য ক্রেডিট কার্ডের আওতায় এসে থাকেন, আপনারা পরিবারের তার নাম দিয়ে সেই আইডির সংখ্যা এবং কবে ইস্যু করা হয়েছে তা লিখে দেবেন সদস্যের সংখ্যার ভিত্তিতে, এবং যদি না থাকে এই ঘরগুলো সম্পূর্ণ ফাঁকা রেখে দেবেন। এরপরে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ঘরটিতে ফিল আপ করার জন্য পরিবারের কোনো সদস্য অর্থাৎ শিশু সদস্য যদি থেকে থাকে এবং তারা যদি কোনো রকম সরকারি বিদ্যালয় এর আওতা অধীনে পড়াশোনা করে, তা সরকারি হলে সরকারি ঘরে, বেসরকারি হলে বেসরকারির ঘরে টিক চিহ্ন দেবে, অথবা মাদ্রাসা হলে মাদ্রাসার ঘরে টিক চিহ্ন দেবে। এরপর শিশুদের টিকাকরণের ব্যবস্থা, যদি শিশু সদস্য থেকে থাকে তবেই এই ঘরগুলিতে টিকাকরণের ঘরে হাত দেবেন, নতুবা এই টিকাকরণের ঘরে কোনো রকম হাত দেওয়ার প্রয়োজন নাই। টিকাকরণের জন্য আপনারা যদি টিকাকরণ সম্পূর্ণ হয়ে থাকে তবে হ্যাঁ ঘরটিতে টিক চিহ্ন করবেন, যদি টিকাকরণ করা না হয়ে থাকে তবে টিক চিহ্ন করার কোনো প্রয়োজন নাই, ফাঁকা রেখে দেবেন। এরপর সরকারি প্রকল্পের আওতার সুবিধা, অর্থাৎ যদি কেউ সরকারি প্রকল্পের আওতায় থেকে থাকেন, ডিবিটির মাধ্যমে কোনো রকম সরকারি আওতায় থেকে থাকলে প্রকল্পের, আপনারা এই ঘরগুলি ফিল আপ করতে হবে। যদি পরিবারের প্রধান কোনো রকম প্রকল্পের আওতায় থেকে থাকে তবে হ্যাঁ টিক চিহ্ন দেবেন এবং সেই প্রকল্পের নাম এখানে উল্লেখ করবেন, যেমন পিএম কিষাণ, যদি কেউ পেয়ে থাকে পিএম কিষাণের নাম উল্লেখ করবে। এবার আপনারা যদি প্রকল্পটি প্রত্যাহার করতে চান তবে এখানে টিক চিহ্ন দেবেন, তবে আপনারা যদি আওতায় এর অধীনস্থ না হতে চান তবেই এখানে টিক চিহ্ন দেবেন, নইলে এই ঘরগুলিতে টিক চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই। এতে টিক চিহ্ন দিলে পরবর্তীকালে আপনারা এই প্রকল্পের আওতা থেকে বহিষ্কৃতও হতে পারে। এরপরে বাদ দেওয়া হলে কারণ, এই ঘরটি সম্পূর্ণ অফিসার কর্তৃক পূরণীয়, আপনারা কোনো রকম এই ঘরে কোনো রকম দাগ দেবেন না, এই ঘরটি সম্পূর্ণ ফাঁকা রেখে দেবেন। এরপর ঘোষণা ও সম্মতি, অর্থাৎ আপনি যদি এই উপরে সকল নথি সম্পূর্ণ সঠিকভাবে দিয়ে থাকেন তবে এই সম্মত ঘরটিতে টিক চিহ্ন দেবেন। আপনাদের বলে রাখি, এই ঘরটিতে টিক চিহ্ন দেওয়ার আগে আপনারা সকল নথিকে পুনরায় আপনাদের ডিটেলসের সাথে মিলিয়ে দেখে নেবেন, যদি কোনো রকম ভুল হয়ে যায় তবে আপনারা এই যোজনা থেকে সম্পূর্ণ বহিষ্কৃত হতে পারেন, তাই অত্যন্ত সতর্কতার সাথে এটি ফিল আপ করবেন। এবং এখানে স্বাক্ষর ঘরটিতে আপনাদের পরিবারের শিক্ষিতর ক্ষেত্রে যে স্বাক্ষর হবে তাকেই এখানে দিয়ে স্বাক্ষর করাবেন এবং ফর্মটি নির্দিষ্ট স্থানে অর্থাৎ বিডিও অথবা পঞ্চায়েতে গিয়ে আপনারা জমা দিয়ে আসবেন। ভবিষ্যতে আরও এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের সরকারি স্কিম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।